রামিসার মামলা, কালকে হবে রহিমার মামলা, পরের দিন হবে জামিলার মামলা। এই মামলাগুলোর ধরন কিন্তু একই রকম। আপনি আজকে যদি ধান খেতে ধান চাষ করেন, আজকেই ধান খাইতে পারবেন না। কয়েকটা প্রসিডিউর মেনটেন করে আপনাকে ধান থেকে ভাত খাইতে হবে। ঠিক তেমনিভাবে যখন মামলা হয়, ধর্ষণ মামলা হয়, বিশেষ করে আমরা জানি যে রামিসার ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ড সারা বাংলাদেশকে কাঁদিয়েছে, আমাদের আইনজীবী সমাজকে কাঁদিয়েছে, সচেতন মহলকে কাঁদিয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। মামলা হওয়ার পরে দেখেন, মামলা হওয়ার পরে তো রাতারাতি আপনি সব কিছু চাইতে পারবেন না। কারণ হচ্ছে আপনাকে আইনি কাঠামোর মধ্য থেকে বিচার চাইতে হবে। মামলা দায়ের হবে, তদন্ত রিপোর্ট আসবে, চার্জ গঠন হবে, সাক্ষ্য গ্রহণ হবে, 342 হবে, যুক্তিতর্ক হবে, এরপরে হচ্ছে রায় হবে। ঠিক এভাবে একটা মামলার সমাপ্তি ঘটে। কিন্তু যখন হচ্ছে মামলাগুলো সরকার বা রাষ্ট্র অনেক বেশি গুরুত্ব দেয়, তখন যেটা হয়, তখন হচ্ছে দেখা গেল যে মামলাগুলোর তারিখ একদিন পর দেওয়া হয়। একটা মামলা শেষ হতে আমি যদি ধরে নেই যে 10, 12টা বা 15টা তারিখ লাগে, এক একটা তারিখের দূরত্ব যদি 2 থেকে 3 মাস হয়, তাহলে চিন্তা করেন যে একটা মামলার সমাপ্তি হতে বা রায় পর্যন্ত যেতে কতদিন সময় লাগে। এখন এই রামিসার ক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে। কিন্তু রামিসার ক্ষেত্রে আমরা একটু পরিবর্তন দেখতে পাচ্ছি যে প্রায় প্রতিদিন রামিসার মামলার ডেট রাখা হচ্ছে, যাতে করে মামলাটি দ্রুত নিষ্পত্তি করা যায়। কিন্তু এখানে কি এটা সম্ভব কি না যে আপনার মামলা দায়ের হলো আজকে, কালকে মামলা রায় হয়ে গেল? এটা কিন্তু সম্ভব না। আপনাকে রায় পর্যন্ত যেতে যতগুলো আইনি কাঠামো, যতগুলো ধাপ মেনটেন করতে হয়, প্রত্যেকটা ধাপ মেনটেন করতে হবে, না হলে ত্রুটি থেকে যায়। তো এই দ্রুত বিচারের ক্ষেত্রে আমি বলবো যে যদি মামলার তারিখগুলো আগে নেওয়া যায়, 1-2 দিন 3 দিন পর নেওয়া যায়, যেহেতু আমাদের দেশে মামলার সংখ্যা অনেক বেশি, এটা আসলে বাস্তবতার জায়গা থেকে সম্ভব হয়ে ওঠে না। যখন অনেক বেশি সেন্সিটিভ ইস্যু দাঁড়ায়, তখন হচ্ছে এই মামলাকে গুরুত্ব দেওয়া হয়। সেই গুরুত্বের বিচার আসলে দ্রুত বিচার হয়, দ্রুত রায় হয়। অন্যথায় আসলে এটা সম্ভব হয়ে ওঠে না। রামিসার মামলার ক্ষেত্রে যেটা হয়েছে যে দ্রুত বিচারটা হয়ে যাচ্ছে, দ্রুত রায়ের দিকে আগাচ্ছে। আচ্ছা দেখেন যে অনেক সময় এটা হয়, যেমন আমি একজন আইনজীবী, আমার নামে যখন মামলা হয়, যারা মামলার অপর পক্ষ, তারা বিভিন্নভাবে আমাকে প্রেশার দিয়ে আমার মুখ থেকে স্বীকার করালো যে আমি অপরাধটা করেছি। বাস্তবে কিন্তু আমি করি নাই। এমনও তো হইতে পারে যে আমার ঘরে একটা বাচ্চা আছে, সেই বাচ্চাকে অন্য একটা রুমে ছুরি ধরে আমাকে বলতেছে, তুমি যদি এটা আদালতে দ্বারা স্বীকার না করো জজ সাহেবের কাছে, তাহলে কিন্তু এই বাচ্চাকে মেরে ফেলা হবে। এই যে তাকে ভয়ভীতি হুমকি দেওয়া হলো, এই হুমকির ফলে তো সে কনফেস করতেছে, সে স্বীকার করতেছে। তো আমরা আপাত দৃষ্টিতে যেই কনফেশন বা দোষ স্বীকারোক্তি বলে থাকি, সেটা যদি চাপ প্রয়োগ ব্যতীত না হয় বা চাপ প্রয়োগের মাধ্যমে হয়েছে কিনা, এটাও তো যাচাই করার প্রসঙ্গ আছে। একজন আসামি যখন হুট করে বলে ফেলে যে না আমি দোষ স্বীকার করেছি, সেটা একটা প্রেক্ষাপট। তারপরে মামলা আগানোর কেন প্রসঙ্গ আসে? কারণ হচ্ছে পারিপার্শ্বিকতা, কারণ হচ্ছে সাক্ষ্য গ্রহণ, কারণ হচ্ছে যুক্তিতর্ক, আইনি কাঠামো, সকল কিছু মেনটেন করে। তবে দোষ স্বীকারের উপর ভিত্তি করে আদালত চাইলে তাকে তখন এই সাজা দিতে পারে। আদালত চাইলে যখন হচ্ছে কি কনফেস করে, তার কনফেশন থেকে যদি আরও কিছু বের না হওয়ার প্রেক্ষাপট থাকে, তাহলে হচ্ছে আদালতই তাকে তখন সাজা দিয়ে দিতে পারে। এটা আদালতের বিবেচনাধীন বিষয়।